আকাশ একটা দামি গাড়িতে করে পার্লামেন্টে যাচ্ছে। আজকে তার অনেক বড় একটা বোর্ড মিটিং রয়েছে, যেখানে এমপি মন্ত্রী সকলেই থাকবে এবং সে শপথ বাক্য পাঠ করবে সেখানে। সেজন্য তাড়াতাড়ি করে আকাশ গণভবনে চলে আসে। আর চলে আসার পরে দেখতে পারল সেখানে রাষ্ট্রপতি সহ অনেকেই বসে আছে। আর আকাশ গিয়ে তাদের পাশে বসে পড়ল। আর বসে পড়ার পরে সে সবার সঙ্গেই ভালোভাবে কথা বলতে লাগলো। আর কথা বলার শেষে আকাশ শপথ বাক্য পাঠ করলো। আর শপথ বাক্য পাঠ করার পরে সে সবার উদ্দেশ্য করে বেশ কয়েক মিনিট বক্তব্য দিল। আর বক্তব্য দেওয়ার পরে সবার সঙ্গে কথা বলার পরে সেখান থেকে বেরিয়ে আসলো। অনেক টাইট সিকিউরিটি দেওয়া হয়েছে আকাশকে। আকাশ এত সিকিউরিটির মধ্যেও নিজেকে একটু অন্যরকমভাবেই দেখছে। তারপর আকাশ গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে পড়ার পরে গাড়িটা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কারণ তারা এখন একটা সেতু উদ্বোধন করতে হবে। আর সেতু উদ্বোধন করতে যাওয়ার আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। তাকে এই 20 মিনিটের মধ্যেই পৌঁছতে হবে। তার জন্যেই গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। গাড়িতে বসে থাকা আকাশের অ্যাসিস্ট্যান্ট রিফাত বলতে লাগলো, স্যার, আপনাকে ম্যাম অনেকবার কল দিয়েছিল, কিন্তু আপনি তখন শপথ বাক্য পাঠ করছিলেন। সে সময় আর কি কলটা আপনার কাছে দিতে পারিনি। আপনি কি এখন ম্যাডামের সঙ্গে কথা বলবেন? রিফাত, আমি তোকে আগেই বলেছি যে তুই আমাকে তুই করে বলবি। সবার সামনে তুই আপনি বা যেরকমটাই বলিস না কেন, যখন একা একা থাকবি তখন তুই আমাকে তুই করেই বলবি। তুই আমার বন্ধু, তুই কথাটা মনে রাখবি, ঠিক আছে? আর এত সেন্টিমেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। আন্টি অনেকবারই কল দিয়েছে, কিন্তু তুই কলটা রিসিভ করিসনি। আমাকে অনেক বকাঝকা দিয়েছে। তুই আন্টির সঙ্গে তাড়াতাড়ি করে কথা বল। তারপরে আকাশ তাড়াতাড়ি করে তার মায়ের নাম্বারে কল দেয়। আর তার মা ইচ্ছে মতো আকাশকে বকা দিতে থাকে, কারণ তার মা অনেক রাগী একটা মানুষ। আর তার মায়ের কলটা ধরতে পারেনি, সেজন্য অনেক বকা দিয়েছে। আকাশ সবগুলো চুপচাপ শুনে কলটা কেটে দিয়েছে, কারণ এখন বকাঝকা শোনার কোনো সময় নেই। তার কাছে এখন সেতু উদ্বোধন করতে যাওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মায়ের রাগটা না হয় রাতেই ভাঙানো যাবে, এটা ভেবে আকাশ চুপ করে যায়। আর কিছুক্ষণের মধ্যেই আকাশ সেখানে পৌঁছে যায়। আর পৌঁছে যাওয়ার পরেই আকাশ গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পরে তার সঙ্গে সিকিউরিটি রয়েছে এবং সকল সেনাবাহিনী, নৌবাহিনী এবং আরও কিছু সদস্য তাকে গার্ড দিচ্ছে। আকাশ সবার সঙ্গে হাসি মুখেই কথা বলতে লাগলো। আর কথা বলা শেষে আকাশ সেখানে থাকা ফিতা কেটে সেতু উদ্বোধন করলো এবং টোল দিয়ে সেতুটা ভালোভাবে ঘুরে দেখতে লাগলো এবং আশেপাশের সবার সঙ্গে কথা বলতে লাগলো। আর তখনই কিছু সাংবাদিক আকাশের উদ্দেশ্যে এগিয়ে আসে। আর এগিয়ে আসার পরে আকাশের দিকে তাকায়। আর তাকানোর পরে ওখান থেকে একটা মেয়েকে এসে ভালোভাবে দেখে। মেয়েটা অনেক বেশি চঞ্চল, তার কাছে আসার অনেকভাবেই ট্রাই করছে। আকাশ তার নিচের মাস্ক খুলে নেয়। আর মাস্ক খুলে নেওয়ার পরেই সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে। আর তখনই দেখতে পারলো আকাশ ভিড়ের মধ্যে সেই সাংবাদিক মেয়েটা চলে যাচ্ছে। হয়তো মেয়েটা অনেক রাগ করেছে, তার কাছে আসার চেষ্টা করছিল, ইন্টারভিউ নিতে চেয়েছিল, কিন্তু মেয়েটা চলে যাচ্ছে। আকাশের চোখে সেটা পড়ে যায়। মেয়েটা মুখ লাল হয়ে গেছে। মেয়েটা রাগলে হয়তো মুখটা লাল হয়ে যায়। আকাশ রিফাতকে বলল মেয়েটাকে এদিকে আনার জন্যে। আর রিফাত তাড়াতাড়ি করে মেয়েটার কাছে চলে আসলো। আর মেয়েটার কাছে আসার পরে মেয়েটাকে আকাশের সামনে নিয়ে আসলো। আর আকাশ ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হলো। আর তখন একে একে সাংবাদিকরা প্রশ্ন করতে থাকে, কিন্তু মেয়েটা কোনো প্রকার প্রশ্ন করছে না। মেয়েটা চুপ করে রয়েছে আর ক্যামেরাটা অন্যজন ধরে রেখেছে। আর তখনই আকাশ নিচু থেকে মেয়েটাকে বলতে লাগলো, কি ব্যাপার? সবাই আমাকে প্রশ্ন করছে, অথচ আপনি এভাবে চুপ করে আছেন। আপনার চুপ করে থাকার কারণটা জানতে পারে কি? সবাই আকাশের মুখ থেকে মেয়েটাকে এই কথা বলার পরে মেয়েটা অবাক হয়ে যায়, কারণ একজন দেশের প্রধানমন্ত্রী তাকে নিচু থেকে কথা বলতে এসেছে। সত্যি মেয়েটা তখন নিজেকে অনেক বেশি বড় মনে করছে। আর তখন মেয়েটা নিজেকে সামলিয়ে মেয়েটা প্রশ্ন করতে থাকে, স্যার, আমার একটা প্রশ্ন ছিল। দেশের মধ্যে মাফিয়াদের সংখ্যা বেড়ে গেছে, চারিদিকে প্রচুর খুন এবং ধর্ষণ হচ্ছে।
আপনি এটার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন আর দেশের উন্নতিতে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আমি খুব ভালোভাবেই জানি যে দেশের মধ্যে মাফিয়াদের সংখ্যা বেড়ে গিয়েছে। ওরা অনেক বেশি উৎপাত শুরু করে দিয়েছে। আমি 7 দিনের সময় নিচ্ছি। এই 7 দিনের মধ্যে আমি সমস্ত সমস্যার সমাধান করে দেব। প্রথম কথায় আসা যাক যে খুনগুলো কেন হচ্ছে। খুনগুলো হচ্ছে এই কারণে যে দেশের মধ্যে মাফিয়া প্রচুর হয়ে গিয়েছে, আর মাফিয়াদের অনেক অনেক ব্যবসা রয়েছে, খারাপ কাজ করে থাকে আর অন্য মাফিয়াদের কাজে বাধা দিচ্ছে, এবং মাফিয়াদের মধ্যে যে যুদ্ধটা লেগে আছে সেটার কারণে খুনগুলো হচ্ছে। তা মাফিয়াদের মধ্যে যে যুদ্ধটা চলছে এটা কিভাবে আপনি নিরসন করছেন আর এর বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন আমাদেরকে একটু সেটা কি বলা যায়? দেখুন, এমন কোনো প্রশ্ন করবেন না যেটা আসলেই অবাঞ্ছিত কথাবার্তা। প্রশাসনকে আমি আরও তৎপর হতে বলেছি। এর বিরুদ্ধে ভালো অফিসারদের, কমান্ডোদের নিয়োগ করা হয়েছে। আপনারা খুব তাড়াতাড়ি একটা কিছু দেখতে পারবেন। কিন্তু মাফিয়াদের যুদ্ধের মধ্যে আবার ওরা সাধারণ মেয়েগুলোকে ধর্ষণ করে রাস্তার মধ্যে ফেলে রেখে যায়। এটার কারণে পুলিশ কোনো পদক্ষেপ তদন্ত বের করতে পারছে না, এবং যারা ধর্ষণ করে যায় ওই ধর্ষণকারী ব্যক্তিকেও পুলিশ চেনেও কোনো কিছু করতে পারছে না। এটা কি বলবেন? এটা কি আপনার ব্যর্থতা নয়, আমাদের পার্লামেন্টের ব্যর্থতা নয়? দেখুন, আমি একটু আগে শপথ গ্রহণ করেছি, কিন্তু আমি এখানে এসেছি যবে থেকে আমি শপথটা গ্রহণ করেছি তবে থেকে আমার চেয়ে বেশি টেনশন মনে হয় না আপনাদের আছে। আমাকে আমার কাজটা হ্যান্ডেল করতে দিন। আমি কথা দিচ্ছি যে 7 দিনের মধ্যে সব কিছু নিরসন করব, আর যত রকমের সমস্যা রয়েছে সেটার সমাধান করব। এই বলে আকাশ গাড়িতে উঠে পড়ল। আকাশ গাড়িতে উঠে পড়ার পরে ফারিয়া সে আবারও নিউজ বলতে লাগলো, আর নিউজের মধ্যে ফারিয়া বলতে শুরু করলো। এইমাত্র প্রধানমন্ত্রী তার নিজের বক্তব্যগুলো দিলেন, যেগুলো প্রশ্ন করা হয়েছে সেগুলোর মোটামুটি ভালোই উত্তর দিয়েছেন। এখন দেখার সময় হলো উনি আমাদের দেশের জনস্বার্থের জন্য কি করতে পারেন। উনি যে কথাগুলো দিয়েছেন সেগুলোকে আসলেই পূর্ণ করতে পারবেন, নাকি আগের প্রধানমন্ত্রীর মতো শুধুমাত্র মানুষকে কথা দিয়েই যাবেন, কথা রাখতে পারবেন না, সেটাই দেখার বিষয়। তারপরে আকাশ সরাসরি বাসায় চলে আসে। আকাশ বাসায় আসার পর ফ্রেশ হয়ে নেয়, আর তখনই একজন কফি দিয়ে যায়। আর কফি দিয়ে যাওয়ার পরে সে কফিটা খেতে খেতে তার মায়ের রুমে প্রবেশ করলো। আর মায়ের রুমে প্রবেশ করার পরে মা তখন তারই ইন্টারভিউ দেখছিল। আর তখন আকাশ তার মায়ের পাশে বসে পড়ল। আর বসে পড়ার পরে তার মা তাকে বলতে লাগলো, কিরে, তুই প্রধানমন্ত্রী হয়েছিস আর এখন তোর দাম বেড়ে গেছে, তাই না? তুই সাংবাদিকদেরকে তুই কোনো মানুষই মনে করিস না। ওরা প্রশ্ন করলো আর তুই কিসব উত্তর দিলি? তুই এই সুন্দরী মেয়েটার কোনো প্রশ্নেরই উত্তরই দিলি না, উল্টো আরো অনেক কথা শুনিয়ে দিলি। আম্মু, তুমি কি মনে করো যে ওরা ভালো ভালো প্রশ্ন করে? আর তোমাকেই বা কি বলছি? তুমি নিজেই তো একজন সাংবাদিক ছিলে, সেই জন্যই তো তুমি ওদের পক্ষ হয়ে কথা বলছো। আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। আর ওই মেয়েটা যেসব প্রশ্ন করেছে, এসব সিক্রেট বিষয় কি আমি সবার সামনে তুলে ধরব? তোমার মনে হয় যে আমি এই দিন অপারেশনে যাব, বা এটা করব, বা এটা কি আমি ওদের বলে দেব? পাবলিকের সামনে ওরা একটু হলেও আরেকটু বানিয়ে দেয়। জানি না তুই কি করছিস, তবে তুই যেটা মানুষকে কথা দিয়েছিস সেটা যেন আল্লাহ তাআলা তোকে পূরণ করার জন্য তৌফিক দান করে। তোর উপর আমার সবসময় দোয়া থাকলো। আর শত ব্যস্ততার মাঝেও আমার ফোনটা ধরিস। তোর তো এই অভ্যাসটা গেল না, ফোনটা তো সবসময় সাইলেন্ট করেই রেখে দিস। মা, যবে থেকে ফোন ইউজ করি তবে থেকে তো তুমি জানো যে ফোনটা আমার সব সময় সাইলেন্ট থাকে। তবু কেন রাগ করে থাকো বলো তো? আমাকে এখন প্রতিটা দিন কতটা সময় ব্যয় করতে হবে, কতগুলো কাজ করতে হবে সেটা তুমি জানো। আমি এই 7 দিন পুরো দেশটাকে চেঞ্জ করে দেব, সেটা শপথ নিয়েছি, এবং সে অনুযায়ী আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে আর একটু রেস্ট কর। আর শোন, অবশ্যই খাবারগুলো খেয়ে নিয়ে যা, আমি তো উঠতে পারছি না। তারপর আকাশ মায়ের রুম থেকে বের হয়ে চলে আসে। আর বের হবার পরে সে তার রুমে এসে ল্যাপটপে কাজ করতে থাকে। আর সে ভাবতে লাগলো ওদের মধ্যে যেগুলো নিয়ে যুদ্ধ হচ্ছে সেগুলোই তার যে কোনোভাবে না তার আন্ডারে নিয়ে আসা দরকার। সে একজনকে কল দিল, আর কল দেওয়ার পরে কলটা সাথে সাথে রিসিভ করলো। ওপাশ থেকে তখন সালাম দিল। আর আকাশ বলতে লাগলো, সাদ্দাম, আজকে আমি অপারেশনে যাব,
তুমি সকল কিছুর ব্যবস্থা করবে। আর এই বিষয়টা আমার কমান্ডো মহোদয়ের ছাড়া অন্য কেউ যেন না জানতে পারে। বিষয়টা অনেক বেশি সিক্রেট। ঠিক আছে স্যার, আমি তাহলে ব্যবস্থা করছি। আর স্যার, একটা তথ্য দেওয়ার ছিল। মাফিয়া কিং হাসান কোবরা, সে এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনাকে মেরে ফেলার জন্য অনেক পায়তারা করছে। এই কথাটা শোনার পরে আকাশ অনেকটা হেসে দেয়। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। রাত 11টার সময় আকাশ বাসা থেকে বের হয়ে যায়। আর বের হবার পরে সে তাড়াতাড়ি করে একটা গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে পড়ার পরে গাড়িটা সেনাবাহিনীর ক্যাম্পের দিকে যেতে লাগলো। আর কিছুক্ষণ পরেই সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে চলে আসলো। আকাশ ক্যাম্পের মধ্যে আসার পরে সে একটা ড্রেস আপ নিয়ে ভিতরে চলে গেল। আর ভিতরে যাওয়ার পরে সে কমান্ডোদের পোশাক পরে নিল। আর কমান্ডোদের পোশাক পরে নেওয়ার পরে সে সবার সামনে আসলো। আর তার সামনে 2টা টিম দাঁড়িয়ে রয়েছে। প্রতিটা টিমের মধ্যে রয়েছে 15 জন করে। আর পাশেই সাদ্দাম দাঁড়িয়ে আছে। সাদ্দাম তখন আকাশকে বলতে শুরু করলো, স্যার, আপনাকে কিন্তু সত্যি প্রধানমন্ত্রীর মতো লাগছে না। আপনাকে কিন্তু আগের মতোই কমান্ডোদের মতোই লাগছে। আপনি যে এখনও কমান্ডোদের মতোই আছেন, এটাই সত্যি আমাদের কাছে অসাধারণ। আমরা একটা প্রধানমন্ত্রীর সঙ্গে অপারেশনে যাচ্ছি। প্রধানমন্ত্রী নিজে আমাদেরকে লিড দিবে, এটাই আমাদের কাছে অনেক বেশি বড় কিছু। শোন, এখন আমরা কাজের কথায় আসি। আমাদের 2টা টিম রয়েছে। এই 2টা টিম 2 দিক দিয়ে যাবে। ওরা যেন কোনোভাবেই এই ডিলটা কোনোভাবেই করতে না পারে। এই ডিলটা যদি কোনোভাবেই ওরা করতে পারে, তাহলে দেশের মধ্যে আরও কিছু তাণ্ডব শুরু হয়ে যাবে। যে তাণ্ডবের কারণে সাধারণ মানুষ আরও অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। আমরা চারদিক থেকে ওদেরকে ঘিরে ফেলব। আর ওখান থেকে একজনের নাম হচ্ছে রনি, যার লিডে এইসব কিছু হয়ে থাকে। ওই রনি কিন্তু হাসান কোবরার সঙ্গে মিটিং করবে সেই জায়গায়। আর তাই আমরা চারদিক থেকে ঘিরে ফেলার পরে ওই দুটোকে ধরব আর বাকিগুলোকে মেরে ফেলব। সবাই বোঝা গেছে? আর জায়গাটা অনেক রিস্কি, কারণ জায়গাটা পাহাড়ের মধ্যে রয়েছে। তাই আমাদেরকে খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। আর ওরা খুবই সতর্ক থাকবে যে কোনোভাবেই ওরা অ্যাটাক আসার চিন্তাভাবনা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। আর তাই তার জন্য আমাদেরকে বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে। সবাই ক্লিয়ার? স্যার, একদম ক্লিয়ার। স্যার, আমার কাছে ওই জায়গাটার ম্যাপ রয়েছে। আমরা যদি দক্ষিণ দিক দিয়ে অ্যাটাক করি তাহলে আমাদের জন্য ভালো হবে, কারণ দক্ষিণ দিক দিয়ে অনেক বড় একটা নদী রয়েছে। সেই নদীতে মনে হয় না ওদের কোনো লোক থাকতে পারে। এবং যদি অন্য দিক দিয়ে যাই, উত্তর দিক দিয়ে, তাহলে ওদের লোক থাকার সম্ভাবনা রয়েছে। আমরা ঢোকা মাত্রই ওরা গুলি করে দিবে। তার জন্যই আমরা নদীপথটাই আগে বেছে নিতে পারি। হ্যাঁ, সাদ্দাম যেটা বলেছে যে আমরা নদী পথে যাব। আর নদীপথের মধ্যে কোনোভাবেই নৌকা বা অন্য কোনো যানবাহন ব্যবহার করা যাবে না, কারণ নদীতে কোনো নৌকা ব্যবহার করলে ওরা দূর থেকে ঠিকই সেটা দেখে ফেলবে। তাই আমরাও অক্সিজেন মাস্ক ব্যবহার করে ডুবুরি হয়ে ওই দ্বীপের মধ্যে প্রবেশ করব। এভাবে আকাশ সবাইকে বুঝিয়ে দেয়। আর বুঝিয়ে দেওয়ার পরে সবাই সবার মতো করে গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে পড়ার পরে আকাশও সামনে বসে পড়ল। সামনে বসে পড়ার পরে সে মোবাইলের মধ্যে ম্যাপটা ভালোভাবেই দেখে নিচ্ছে। আর গাড়িটা দ্রুত গতিতে চলতে লাগলো। আর তখনই দেখতে পারলো তাদের গাড়িকে ফলো করে একটা প্রাইভেট কার। সেটা সর্বপ্রথম বুঝতে পেরেছে আকাশ ড্রাইভারকে একটা জায়গায় সাইড করতে বলল। আর তখনই ওই গাড়িটা তাদের সামনে দিয়ে চলে যেতে লাগলো। আকাশ তাড়াতাড়ি করে গাড়িতে থেকে নেমে ওই গাড়িটার পিছনে দৌড়তে লাগলো। আর তখনই গাড়িটাকে আকাশে ধরতে সক্ষম হলো। গাড়িটা থেমে গেল। আর থেমে যাওয়ার পরে আকাশ গাড়িটা দরজা খোলার পরে যখনই ঘুষি দিতে যাবে তখনই দেখলো সেই সাংবাদিক রিপোর্টার মেয়েটাকে। মেয়েটার ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। আর আকাশ সেই ভয়ের মুখটাই দেখছে, তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর তখন আকাশ নিজ থেকেই বলতে শুরু করলো, এই মেয়ে, তুমি আমাদেরকে ফলো করছো কেন? সত্যি করে বলো, তুমি কি কোনো টেররিস্ট গ্রুপের সাথে জড়িত আছো নাকি? হ্যাঁ, কোনো মাফিয়াদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে ফলো করছো? তাহলে কিন্তু তোমাকে এখনই মেরে ফেলবো। স্যার, আমাকে মারবেন না। আসলে আমি ক্রাইম রিপোর্টার।
আমি এক জায়গা থেকে খবর পেয়েছি আপনারা একটা অপারেশনে যাচ্ছেন, আর সেখানে আপনি প্রধানমন্ত্রী নিজেও থাকছেন, আর সেই কারণেই আমি এটা লাইভ রিপোর্ট করার জন্যই যাচ্ছি। তুমি জানো এটার মধ্যে কতটা রিস্ক রয়েছে তোমার জীবনের? আর একটু হলে তোমাকে আমি মেরে ফেলতাম। এমন জীবনে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করতে আসো কেন? আর এটা তুমি কি মনে করো যে ছেলে খেলা? আর আমি তোমাকে এগুলো রিপোর্ট করতে দেব? হ্যাঁ, দেখুন স্যার, আমি যদি এটা রিপোর্ট করি তাহলে আপনার সকল সাহসিকতার প্রমাণ জনগণ পেয়ে যাবে, এবং জনগণ যদি এটা দেখতে পারে তাহলে আপনার উপরে আরও ভরসা রাখবে। আর সেই জন্যই কিন্তু আমি রিপোর্ট করতে এসেছি। আমার বিশ্বাস আপনি রিপোর্ট করতে দেবেন। এই রিপোর্ট করলে সকল মাফিয়ারা একজোট হয়ে যাবে, আর তখন দেশের মধ্যে আর একটা তাণ্ডব লেগে যাবে। আমি চাই না যে এরকম তাণ্ডব লেগে যাক। তুমি এখন তোমার বাসায় চলে যাবে, না হলে কিন্তু আমি তোমাকে অন্য ব্যবস্থা নিতে বাধ্য করব। স্যার প্লিজ, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমি না হয় রিপোর্ট করব না, আমাকে আপনার সাথে রাখেন প্লিজ। স্যার, আমি নিজের চোখে কখনো এইসব ক্রাইম করতে দেখিনি। আমি আগে ফ্যাশন ডিজাইনার ছিলাম, কিন্তু অনেক জোর জবরদস্তি করে নিজের ট্যালেন্ট দেখিয়ে এই ক্রাইম রিপোর্টার হয়েছি। নিজের ট্যালেন্ট দেখিয়ে এ পর্যন্ত এসেছে, সেটা ভালো কথা। এতে দেশের উন্নয়ন করবে। কিন্তু আমি আমার সঙ্গে কোনো মেয়েকে নিতে চাই না। আর তুমিই বা কে যে আমি তোমাকে সাথে করে নেব? তোমার সঙ্গে আমার জাস্ট ইন্টারভিউর মধ্যে একটু কথা হয়েছিল, সেটা আবার অন্য বিষয়ে। প্লিজ স্যার, আমি আপনার হাতে ধরছি, পায়ে ধরছি, আপনি আমাকে সাথে করে নিয়ে চলুন। আমি কোনো প্রকার কোনো ভিডিও ধারণ করব না, এবং আমি জাস্ট আপনার সঙ্গে সঙ্গে থাকবো। এটা ছাড়া আর কোনো কিচ্ছু করব না। এটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে একবার বলেছি, আমি কিন্তু বারবার কারো সঙ্গে কথা বলতে পছন্দ করি না। আমাকে এত বেশি রাগিয়ে দিও না প্লিজ। তুমি তোমার বাসায় চলে যাও। যদি আমাকে না নিয়ে যান তাহলে আমি আপনাদেরকে কোনো সাহায্য করব না। আমার কাছেও ওই এলাকার একটা ভিডিও ফুটেজ আছে, যেটা আমি আজ থেকে প্রায় 3 মাস আগে করেছিলাম। ওই এলাকার সমস্ত ফুটেজ আমার কাছে আছে, এমনকি রাস্তাঘাট সব কিছুই আমার চেনা আছে। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কি কি আছে সব কিছুই আমি জানি। এগুলো আপনাদেরকে দিব না। স্যার, আমাদের কাছে ম্যাপ রয়েছে কিন্তু ফুটেজ নেই ওই জায়গাটার। যেহেতু ফুটেজ মেয়েটার কাছে আছে, তাহলে মেয়েটাকে সাথে করে নিয়ে যেতে পারেন। এজন্য আমাদেরই উপকার হবে, কারণ আমরা ওখানে কখনোই যাইনি, রাস্তাঘাটও কোনো কিছুই চিনি না। এমনকি নদীপথে যে যাব সেটাও তো আমরা জানি না। কোন দিক দিয়ে উঠতে পারলে ভালো হবে? ঠিক আছে, কিন্তু কোনো ভিডিও ধারণ করতে পারবে না। আর এই অপারেশনের মধ্যে কোনো ভিডিও ধারণ করলে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেব। কথাটা মনে রাখবে, বুঝতে পেরেছো? চলো গাড়িতে ওঠো। আর শুধু তুমি একা যাবে, অন্য কেউ যেতে পারবে না। আকাশ তখন আর কোনো কথা বলল না। আকাশ তখন মেয়েটাকে তার গাড়িতে উঠতে বলল। তারপর মেয়েটা কোনো কথা না বলেই আকাশের সঙ্গে গাড়িতে উঠে পড়ল। আর আকাশের গাড়িটা আবারও সাই সাই করে দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো। আর প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে সেই রাঙামাটি পার্বত্য অঞ্চলে পৌঁছে গেল, আর নদীটার সামনে এসে গাড়িটা সেখানে রেখে দিল। আকাশের সঙ্গে প্রায় 7-8টা গাড়ি এসেছে, আর সেখানে সবাই কমান্ডো রয়েছে। গাড়ি থেকে নামার পর সবাই নদীপথের জন্য যাত্রা শুরু করবেন, এজন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। নদীটা বেশ অনেক বড়, প্রায় 500 মিটারের বেশি পাড়ি দিতে হবে, এবং সাথে সবকিছু মেশিন গান নিয়ে যেতে হবে। এজন্য আকাশ ফারিয়াকে বলতে লাগলো, আমি তোমাকে এখনো ভালো মতো বলছি, তুমি গাড়িতেই থাকো। তোমার ভিতরে যাবার কোনো প্রয়োজন নেই, কারণ নদীতে অনেক কিছুই থাকতে পারে। কারণ যেহেতু এটা পাহাড়ি নদী, সেখানে সাপ কুমিরও পর্যন্ত থাকতে পারে। অনেক রিস্ক আছে এখানে পার হওয়ার। আর আমাদেরকেই অনেক ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে যেতে হবে। তোমাকে দেখার মতো, তোমাকে সেভ করার মতো কেউ থাকবে না, বুঝতে পেরেছো? তুমি গাড়িতে থাকবে, আর গাড়ির ভিতর থেকে একদমই নামবে না। আমাকে নিয়ে মনে হয় আপনার অনেক বেশি চিন্তা। তা স্যার, আমাকে নিয়ে আপনার এতটা চিন্তা কেন হচ্ছে বলুন? আপনি সেই ইন্টারভিউ থেকে আমার দিকে তাকিয়েছিলেন, আর এখন এত বেশি টেনশন করছেন আমাকে নিয়ে, তার মানে সামথিং সামথিং। হেই, তোমার কি মনে হয় আমি তোমাকে এখানে রোমান্স করার জন্য বা রোমান্টিক কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি? ছাগল কোথাকার। তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি আমাদের সঙ্গে নদী পার হয়ে যেতে পারবে না। ওখানে গেলে আরো বেশি রিস্ক হতে পারে। তুমি ভিডিও ফুটেজ এগুলো আমাকে দাও এখনই। হ্যাঁ, এই যে নিন, এই যে ভিডিও ফুটেজ। আর আমি তো আপনাদের সঙ্গে যাব, আর আমি অনেক ভালো সাঁতার পারি। আপনারা যেই রকমটা পারেন, হয়তো আপনাদের মতো পারবো না, কিন্তু আমি সাঁতারে পার হতে পারবো, এটা ঠিক। আমি আমার নিজেকে নিয়ে সেফ আছি।
আপনাদেরকে আমাকে নিয়ে এতটা টেনশন করতে হবে না, বিশেষ করে আপনি। সাদ্দাম, আমি তোমাকে বলেছিলাম যে এই মেয়েটাকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের এসব কিছু লাগবে না। এই মেয়েটা পুরো আমার মাথা খারাপ করে দিচ্ছে। স্যার কিছু করার নেই, স্যার একটু ধৈর্য ধরুন। আর এই যে ম্যাডাম, আপনি এত বেশি কথা বলেন কেন? স্যারের সঙ্গে চলুন। আপনি যেহেতু আপনার নিজেকে সেভ করতে পারবেন, তাহলে চলুন। তারপরে সবাই নদী পার হতে থাকে আর সাঁতরে সবাই কেমন যেন হয়ে যায়, কারণ নদীটি ছিল বেশ অনেক বড়। আর নদীর মাঝখানে আসতেই আকাশ দেখতে পারল ফারিয়া আর সাঁতরাতে পারছে না। ফারিয়া অনেকটা দুর্বল হয়ে পড়েছে আর তখনই সে ডুবে যাচ্ছিল। আর সেই সময় আকাশ তাড়াতাড়ি করে ফারিয়ার হাত শক্ত করে ধরে নেয়। আর তখন ফারিয়ার দু চোখে পড়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ ফারিয়ার পিছনে ছিল। আকাশের মনে হচ্ছিল যে ফারিয়া একা নদীটা পার হতে পারবে না, এর জন্যেই আকাশ ফারিয়ার পিছনেই ছিল। আর বলতে না বলতেই ফারিয়া আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। আর আকাশের কেমন যেন অনুভূতি হলো, কারণ এই প্রথম কোনো মেয়ের ছোঁয়া পেল। সে ফারিয়াকে তার বুকের মধ্যে এমনভাবে জাপটে ধরে আছে যেটা কেউই মনে হয় ছাড়াতে পারবে না। তারপর আকাশ ফারিয়াকে নিয়ে নদী পার হয়ে যায়। নদী পার হওয়ার পরে ফারিয়া অনেকটা পানি খেয়ে ফেলে আর পানি খাওয়ার পরে অজ্ঞান হয়ে যায়। ফারিয়া অজ্ঞান হয়ে যাওয়ার পরে আকাশ যখন সবাইকে বলল সামনের দিকে যাওয়ার জন্যে, কিন্তু ওরা আকাশকে রেখে কোনোভাবেই যেতে চাইছে না। তারপর আকাশ জোর দিয়ে বলাতে সবাই সবার মতো পজিশন নিয়ে নিল। আর এদিকে আকাশ ফারিয়ার ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে মুখের মধ্যে শ্বাস নিতে লাগলো। আর তখনই মারিয়া জেগে উঠল। আর জেগে ওঠার পরে তার পেটের মধ্যে চাপ দিয়ে পানিটা বের করে ফেললো। আর পানি বের করার পরে তখন ফারিয়া বলতে লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন। আপনি না থাকলে হয়তো আমি দ্বিতীয়বার আর চোখ খুলতে পারতাম না। অনেক বড় বড় কথা বলেছিলেন না আপনি, যে আপনার কোনো ব্যাপারই না এই নদী সাঁতরে পার হবার জন্য। আপনি মুহূর্তের মধ্যেই পার হয়ে যাবেন সবার আগে। আর সেখানে আপনার জন্য আমার পিছনে থাকতে হয়েছে, আর পানি খেয়ে অবস্থা খারাপ। তার মানে আপনি আমার ঠোঁটের মধ্যে ছি 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 ছি। একটা প্রধানমন্ত্রী হয়ে আপনি এটা করতে পারলেন? আপনি একটা মেয়ের ইজ্জত নিয়ে নিলেন। আপনার বিরুদ্ধে তো মামলা করা দরকার। আপনাকে প্রধানমন্ত্রী কে বানিয়েছে শুনি? আমাকে আবার কে প্রধানমন্ত্রী বানাবে? আমি তো নিজেই নিজের যোগ্যতা অনুসারে প্রধানমন্ত্রী হয়েছি। সবাই আমাকে চায় প্রধানমন্ত্রী হিসেবে, সেই জন্য। তো আপনি আমার ঠোঁটের মধ্যে কিস করে আমার শ্বাস প্রশ্বাস চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। এখন কি কেউ আমাকে বিয়ে করবে বলেন? এখন তো কেউ আমাকে বিয়ে করতে চাইবে না। প্রথমত, তুমি এখন আমার মেজাজ খারাপ করে দিচ্ছ। আর যদি তোমাকে কেউ বিয়ে না করে তাহলে লাস্ট পর্যায়ে আমি তোমাকে বিয়ে করে নেব। তবুও এখন কথা কম বলে সামনের দিকে চলো। তারপর আকাশ সামনের দিকে এগিয়ে যায় আর ফারিয়ার পেছন পেছন আসতে থাকে। আর ফারিয়া আকাশের পেছন পেছন আস্তে আস্তে আকাশকে অনেক কিছুই এই এলাকার ব্যাপারে বলতে থাকে। আকাশের জন্য এগুলোই অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আকাশ সামনে থেকে এগিয়ে গেল আর এগিয়ে যাওয়ার পরে আকাশের কেন জানি মনে হচ্ছে এখানে সব মাফিয়ারা একজোট হয়ে মনে হয় মিটিং করছে, কারণ দূরে একটা হেলিকপ্টার রাখা রয়েছে আর হেলিকপ্টার আকাশ ভালোভাবেই দেখতে পাচ্ছেন না। আর এদিকে অনেকটাই সিকিউরিটি দেওয়া হয়েছে, মানে চারিদিক ঘিরে অনেক ছেলেরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর আকাশ এবং তার দুইটা টিম একদম মাটির সঙ্গে মিশে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আকাশের সঙ্গে ফারিয়া রয়েছে। ফারিয়ার এখন অনেকটা ভয় লাগছে, কিন্তু যখনই আকাশ ফারিয়ার হাতটা ধরে ফেললো সেই সময় মনে হচ্ছিল ফারিয়ার আর কোনো ভয় নেই, তার আর কোনো ভয় লাগছে না, কারণ আকাশের এমন একটা প্রশান্তি পেয়েছে এটা বলার মতো নয়। আকাশে সামনের দিকে এগিয়ে যায়, প্রথম ফায়ার করা শুরু করলো। আকাশ আর ওরাও ফায়ার করতে শুরু করলো কিন্তু আকাশের টিম অনেক দক্ষতার সাথে কিছু লোককে সেখানে মেরে ফেললো। আর তখনই হেলিকপ্টার মনে হয় তার পাখা উঠতে থাকে। আর আকাশের বুঝতে বাকি রইল না যে সকল মাফিয়ারা হেলিকপ্টারের মধ্যেই উঠতে চাচ্ছেন। আর আকাশ তাড়াতাড়ি করে সাদ্দামকে মাইক্রোফোনে বলল চারিদিক থেকে ঘিরে ফেলার জন্যে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্যে। তাড়াতাড়ি করে সে সামনে এগিয়ে গেল। আকাশ সামনের দিকে যেতেই একজন মাফিয়া সে দৌড়ে পালাচ্ছিল, আর তখন আকাশ পা দিয়ে ওকে ফেলে দেয়।
আর ফেলে দেওয়ার পর সে আবারও দৌড়তে শুরু করলো। আকাশ তাকে গিয়ে ধরে ফেললো, আর ধরে ফেলার পরে কয়েকটা ঘুষি দিতেই সে পড়ে গেল। আর তখন আকাশ তাড়াতাড়ি করে তার পকেট থেকে ইনজেকশন বের করে সেটা পুশ করলো, আর ইনজেকশন দেওয়ার পরপরই সে অজ্ঞান হয়ে গেল। তখন আকাশ একজনকে ডাক দিয়ে এটাকে নিয়ে সাইডে চলে যাওয়ার জন্য বলল, আর তারপর আকাশ বাকিদেরকে ধরার জন্য সামনে এগিয়ে গেল। আর এগিয়ে যাওয়ার সময় থেকে ফারিয়ার চিৎকারের শব্দ শুনতে পেল, আর তারপর সামনের দিকে না যেয়ে সে আবারও পিছনে চলে আসলো। আর পেছনে আসার পরে দেখলো ফারিয়াকে একজন গুলি করছে, আর আকাশ ফারিয়াকে তার বুকের মধ্যে জড়িয়ে নেয়। আর বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার পরে ফারিয়া তখন কান্না করতে থাকে আকাশের বুকে। আর তখন আকাশ তাড়াতাড়ি করে ফারিয়াকে নিয়ে সামনে আগাতে শুরু করে। আর এদিকে দুইজন মাফিয়াকে ধরতে পারলো, আর বাকিগুলোকে ধরতে পারলো না। ওরা হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। তারপর আকাশ ফারিয়াকে ওদের ওখানেই একটা জায়গায় শুইয়ে দেয়। আর শুইয়ে দেওয়ার পরে তখন সাদ্দাম যেখানে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো, আর ফার্স্ট এইড বক্স নিয়ে আসার পরে আকাশ তখন ওখান থেকে কিছু জিনিস নিয়ে এগুলো বের হতে লাগলো। আর গুলি বের করার পরে ব্যান্ডেজ করে দেয়। আর ব্যান্ডেজ করে দেওয়ার পরে তখন সাদ্দাম বলতে থাকে, স্যার আমার মনে হচ্ছে যে উনি এখন মোটামুটি সুস্থ, কিন্তু ব্যথাটা যেহেতু এখনও আছে, ফার্স্ট বক্সে ট্যাবলেট রয়েছে, ওগুলো খাইয়ে দেন, তাহলেই হবে। আর আমার মনে হয় এখান থেকে এখন না যাওয়াটাই ভালো। এখন রাত অনেকটাই হয়ে গেছে, আমরা এখান থেকে ফজরের সময় রওনা দিলেই হবে। সাদ্দাম, তুমি এটা ভুল বলছো। এখানে আবারও ওরা আসতে পারে। আর যেহেতু আমাদের টিমের অনেকজন আহত হয়েছে, আর ফারিয়ার অবস্থাও মোটামুটি ভালো না, তাই আমাদের এখান থেকে চলে যেতেই হবে। আর আমরা আবারও নদীপথেই পার হব, কারণ ওদিক দিয়ে আরও অনেক কিছু হয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? আর একটা নৌকার ব্যবস্থা করো তাড়াতাড়ি। আকাশ তখন ফারিয়াকে কোলে তুলে নেয়। আর কোলে তুলে নেওয়ার পরে সে নদীর কাছাকাছি চলে আসলো। তা নদীর কাছাকাছি আসার পরে নৌকার মধ্যে তুলে ফেললো। আর আকাশের দুইটা টিম সহ নৌকার মধ্যে উঠে নদী পার হয়ে যায়। আর নদী পার হবার পরে গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে উঠে পড়ার পরে তাড়াতাড়ি করে আকাশ হেলিকপ্টারের জন্য কল দিল। এমার্জেন্সির একটু পরে হেলিকপ্টার সেখানে ল্যান্ড করলো। আর হেলিকপ্টার ল্যান্ড করার পর আর আকাশ হেলিকপ্টারে উঠে পড়লো ফারিয়াকে নিয়ে, এবং সাথে আরও 5 জনের গায়ে গুলি লেগেছে। ওরাও এই হেলিকপ্টারে উঠে পড়লো। আর ওদেরকে নিয়ে আকাশ হেলিকপ্টারে করে একটা ঢাকায় বড় হাসপাতালে চলে আসে। আর এদিকে বাকি সবাই ওরা গাড়িতে করে আসছে। সাদ্দাম ওদেরকে লিফট দিয়ে গাড়িতে করে নিয়ে আসছে। আর এদিকে আকাশ ফারিয়াকে একটা হাসপাতালে ভর্তি করে দেয়। ডাক্তার চেক আপ করতে লাগলো। আর চেক আপ করার পরে তখন আকাশকে দেখে বলতে শুরু করলো, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, উনি এখন মোটামুটি সুস্থ আছেন। ওনাকে বেশ কয়েকদিন রেস্ট থাকতে হবে। ঠিক আছে ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করেছেন। আর আমার বাকি সদস্যগুলোর কি অবস্থা? ওরা সুস্থ আছে তো? জি স্যার, ওনারা মোটামুটি সুস্থ আছেন। আর ওনাদের তো আগেই গুলি বের করে নেওয়া হয়েছে, তার জন্যই ওনারা মোটামুটি এখন ভালো আছেন। তারপর তাড়াতাড়ি করে আকাশ কেবিনে প্রবেশ করলো। আর কেবিনে প্রবেশ করার পরেই দেখতে পারলো ফারিয়ার ঘুমন্ত চেহারাটা। আর ফারিয়ার ঘুমন্ত চেহারাটা দেখে অত্যন্ত মায়াবী লাগছে চেহারাটা। ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে তার বুকের মধ্যে টেনে নিতে, কিন্তু সে যে এখন এটা কোনোভাবেই করতে পারবে না, কারণ তার উপর এখন অনেক দায়িত্ব রয়েছে। আর সেজন্য কোনোভাবেই ফারিয়ার কাছে বলতে পারবে না যে সে ভালোবেসে ফেলেছে। এদিকে আকাশ কিছুক্ষণ থাকার পরে সেখান থেকে বের হয়ে যায়। আর বের হয়ে যাবার পরে সে হাসপাতালের মধ্যে টাইট সিকিউরিটি দেওয়া রয়েছে। আকাশ যখন একটা মিটিং করলো, আর সেই মিটিংয়ের মধ্যে সকল মন্ত্রী এমপি সবাই রয়েছে, আকাশ তখন সবার উদ্দেশ্যে বক্তব্য দিতে থাকে। আপনার কাজে তৎপরতা বাড়াতে হবে। প্রতিটা জায়গায় জায়গায় চেকপোস্ট থাকবে। সন্দেহজনকভাবে কোনো লোককে দেখলেই সাথে সাথে জিজ্ঞাসাবাদ করার পরে যদি কিছু জানতে পারেন, সেখানে ক্রস ফায়ার চলবে, কোনো কথা হবে না। আর মাফিয়াদের আশেপাশে ঘোরাফেরা করছে, ওদেরকে পাওয়া মাত্রই ক্রস ফায়ার। আর প্রশাসনকে আরেকটু তৎপরতা বাড়াতে হবে। দেশের মধ্যে প্রতিটা জায়গায় র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, সকল ক্যাটাগরির যত অফিসার রয়েছে সবাই রাস্তায় নামবে। রাস্তার মধ্যে কোনো মাফিয়ার লোক দেখতে পেলেই ক্রস ফায়ার করবে।
আর সীমান্তবর্তী এলাকার মধ্যে পাহারাগুলো বাড়াতে হবে। সেখান দিয়ে কারবার হয়ে থাকেন, সেখান দিয়ে এই মাদক দ্রব্য বড় বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে। সেখানে বিজিবির তৎপরতা অনেক বাড়াতে হবে। যদি নতুন নিয়োগ করতে হয় সেটাও দিন। স্যার, আপনি শপথ গ্রহণের পর থেকে কাজের তৎপরতা সবাই বাড়িয়ে দিয়েছে। এমনকি অনেক মাফিয়ার ওদেরকে আমরা ধরতে পেরেছি শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তার জন্য। আমরা সামনে আরো অনেক কিছু করতে পারবো। স্যার, আমার কাছে খবর এসেছে যে মাফিয়ারা এখন প্রতিটা শপিং মল এবং প্রতিটা গুরুত্বপূর্ণ জায়গায় ওরা বম ব্লাস্ট করার চিন্তা ভাবনা করছে। কারণ কালকে রাতে একটা অপারেশনের মধ্যে অনেক লোক মারা গেছে, সেখানে তাদের লোক, আর সেটার জন্যই ওরা অনেক ক্ষেপে গিয়েছে। হ্যাঁ, সেটা আমি জানি যে ওরা ক্ষেপে গিয়েছে এবং ওরা বিভিন্ন জায়গার মধ্যে ব্লাস্ট করার চিন্তা ভাবনাও করেছে। তো সেই জন্য আমি বলছি আজকে থেকে, এখন থেকে সকল কিছু মোতায়েন করা হলো। আর আরও 2টা সেতু উদ্বোধন করা হবে বিকেলবেলা। আশা করি সেখানে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না। স্যার, যে 2টা সেতু উদ্বোধন করা হবে সে 2টা সেতুর অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে। সেখান দিয়ে প্রায় 10,000 মানুষ চলাচল করে প্রতিদিন। আর ওরা আপনাকে মন্ত্রী হিসেবে পেয়ে অনেক খুশি। আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে পেয়ে ওরা অনেক আনন্দে আটখানা। আপনি এটা ওদের কাছে গেলেই বুঝতে পারবেন। এভাবে আকাশ সবার সঙ্গে মিটিং করতে লাগলো। আর মিটিং করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। দুপুরবেলা আকাশ একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো। আর রেস্টুরেন্টে প্রবেশ করার পরেই পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গেল, কারণ সব চারিদিকে টাইট সিকিউরিটি দেওয়া হয়েছে। আর আকাশ এখানে দুপুরে খাবার দুপুরের খাবার খাওয়ার পরে সে আবারও হাসপাতালে চলে আসলো ফারিয়াকে দেখার জন্যে। আর ফারিয়াকে দেখার জন্য এসেছে এটা মিডিয়া জানতে পারে। আর মিডিয়া জানতে পারার পরে একের পর এক প্রশ্ন করতে থাকে। তারপরে আকাশ মিডিয়াদেরকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে হাসপাতালের ভিতরে প্রবেশ করলো। আর প্রবেশ করার পরে দেখতে পারলো ফারিয়ার মা সেখানে ফারিয়ার পাশে বসে আছে। ফারিয়ার বাবা নেই, আর ফারিয়া যে কয় টাকা পায় সেটা নিয়ে তার মা এবং তার সংসার চলে যায় ঠিক মতোই। প্রধানমন্ত্রী হাসপাতালে এসেছে, দেখে পুরো হাসপাতাল ছোটাছুটি লেগে আছে। পুরো হাসপাতালের মধ্যে কেমন যেন অনেক উচ্ছ্বাস বিরাজ করছে। আকাশ তখন কেবিনে প্রবেশ করলো। আর কেবিনে প্রবেশ করতে ফারিয়া আম্মু দাঁড়িয়ে যায়, কারণ দেশের প্রধানমন্ত্রী এখানে এসেছে তার মেয়েকে দেখার জন্য। এটা দেখার পর তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর আকাশ সান্ত্বনা দেওয়ার পরে আকাশ যখন ফারিয়ার পাশে বসে পড়লো, আর ফারিয়ার পাশে বসে পড়ার পরে ফারিয়ার আম্মু ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য বের হয়ে যায়। আকাশ তখন ফারিয়াকে বলতে শুরু করলো, আমি কালকে তোমাকে এতবার নিষেধ করার পরেও তুমি কালকে অপারেশনে গিয়েছিলে। আর এখন যদি অনেক বড় কিছু হয়ে যেত, তখন আমি তোমার মাকে কি জবাব দিতাম? তুমি ছাড়া তোমার মায়ের যে কেউ নেই সেটা কি তুমি ভুলে গেছো? আপনি শুধু শুধু কেন এমনটা করছেন? আমার তো কোনো কিছুই হয়নি, তাই না? আর আপনি নিজে এত ব্যস্ততার মাঝে আমাকে কেন দেখতে এসেছেন শুনি? আপনার দিকে তো পুরো দেশ তাকিয়ে আছে, আর আপনি কি না আমার সামান্য অসুস্থতার মাঝে আপনি সময় দিচ্ছেন? তোমার কাছে যেটা সামান্য মনে হচ্ছে, কিন্তু সেটা আমার কাছে অনেক বেশি কিছু। কারণ আমার অপারেশনে যাওয়ার পরে তোমার এই অবস্থাই হয়েছে। আর কে বলেছিল পিছনে থাকার জন্য? সব সময় বলেছিলাম না যে আমার পাশাপাশি থাকার জন্য? তাহলে কি এমনটা হতো? আসলে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভয় পাওয়ার পরে আমি একটা জায়গায় পা পিছলে পড়ে যাই। আর তারপরে আপনি কোনো কিছু না বলেই সামনের দিকে দৌড়ে যান, সেই জন্যই পরে আর ডাকতে পারিনি। আর তখনই আমার হাতের মধ্যে একটা গুলি লেগে যায়। হ্যাঁ, বুঝতে পারলাম। শোনো, তোমার এখানে কোনো অসুবিধা হবে না। তোমার যা যা লাগবে তুমি ডক্টরের কাছে চেয়ে নেবে বা নার্সের কাছে চেয়ে নেবে, সব কিছুই বলা আছে, ঠিক আছে? তোমাকে ওরা ভালোভাবে টেক কেয়ার করবে। আমি হয়তো আজকে আসতে পারবো না, কারণ একটু পরেই আমার একটা বড় সম্মেলন আছে। 2টা সেতু উদ্বোধন করতে হবে, আর সেখানে বক্তব্য দিতে হবে, বুঝতে পেরেছো? মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে আমার এই সম্মেলন করতে করতে, বুঝতে পেরেছো? তা আপনার মনে হয় আমাকে নিয়ে অনেক চিন্তা হওয়ারই কথা মনে হয়? আপনি আমাকে সামথিং করে ফেলেছেন কি, তাই তো? মিথ্যা বলবেন না মন্ত্রী সাহেব। এরকমটা মোটেও না, বুঝতে পেরেছেন? আমি যাকে বিয়ে করব সে তোমার মতো এমন শয়তান মার্কা মেয়ে হলে চলবে না। অনেক ভালো ভদ্র মেয়ে হতে হবে। কিন্তু তুমি কি ভদ্র? হ্যাঁ, সেটা তো বলো আগে। তুমি একটা ডেঞ্জারাস। যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমাকে নিয়ে আপনারা তো টেনশন কিসে শুনি?
আর যেহেতু আপনি আমাকে স্পর্শ করেছেন, আমার ঠোঁটে কিস করেছেন, আমি তো সেটা সবাইকে বলে দেব যে আপনাদের নতুন প্রধানমন্ত্রী আমার ঠোঁটে কিস করেছে এবং আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে না। তখন সবাই আপনাকে কি বলবে? আমাকে নিয়ে তোমার এত চিন্তা না করলেও চলবে। তুমি এখন শুয়ে থাকো, আমার অনেক কাজ আছে, আমি গেলাম, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে নার্সকে বা আমাকে কল দিও। তারপর আকাশ চোখের থেকে বের হয়ে চলে আসেন। আর সেখান থেকে বের হওয়ার পরে সম্মেলনের দিকে যেতে থাকে, কারণ সম্মেলনটা অনেক দূরে এখান থেকে, প্রায় গাড়িতে গেলে 2 ঘন্টা লাগবে এবং সেটাই করছে আকাশ। তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ল আর গাড়িটা অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তার পিছনের সাইডে রয়েছে গাড়ি এবং প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে সেই সম্মেলনে এসে পৌঁছলো। আর এদিকে ওখানকার মেয়ের বক্তব্য হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী, এমপি সবাই তাকে শুভেচ্ছা জানায়। আর শুভেচ্ছা জানানোর পরে আকাশ ফুলগুলো সাদ্দামের কাছে দিয়ে দিল। আর সাদ্দামের কাছে দেওয়ার পরে আকাশ সামনের দিকে এগিয়ে যায় আর সবার সঙ্গে সঙ্গে কথা বলতে থাকে। আর আকাশ সে প্রধানমন্ত্রী আসনে বসে পড়ল। আর প্রধানমন্ত্রী আসনে বসে পড়ার পরে তার সামনে দেখতে পারল অনেক জনতা সেখানে রয়েছে। তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবে। আকাশের মনে কোনো ভয় লাগছে না, কারণ তার যেদিন শপথ গ্রহণ করেছে সেই দিনই তার ভয়টা চলে গিয়েছে। তার মধ্যে এখন ভয় বলতে কোনো কিছু নেই। বক্তব্যের মধ্যে আইনমন্ত্রী বলতে লাগলো, বাংলাদেশে প্রতিদিন করে 4টি ধর্ষণের ঘটনা ঘটে বলে প্রকাশিত তথ্যে দেখা যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই ধর্ষণের ঘটনা প্রকাশ পায় না বা প্রকৃতপক্ষে প্রকাশ করা হয় না এবং তার কারণও সামাজিক। কিন্তু এই 2 দিনে একটিও ধর্ষণের খবর পাওয়া যায়নি, কেউ মিসিং ডায়েরি করাতে আসেনি, এমনকি কিডন্যাপ পর্যন্ত হয়নি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য। ওনার অবদান সবচেয়ে বেশি। উনি ওনার বুদ্ধিমত্তা এবং কঠিন হুঁশিয়ারি দিয়ে কঠিন আইন প্রণয়ন করে সবাইকে সেভ করে যাচ্ছেন। একে একে সবাই বক্তব্য দেওয়া শেষ করলো। আর তখনই আকাশ চৌধুরী, মানে দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার পালা আকাশ চৌধুরী, সে আর তার আসন থেকে উঠে পড়ল। আর আসন থেকে উঠে পড়ার পরে সে মাইকের কাছে আসলো। আর মাইকের কাছে আসার পরে তাকে ঘিরে অনেক সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে এবং আরও কিছু শুভাকাঙ্ক্ষী তখন আকাশ চৌধুরীর সবাইকে সালাম দিল। আর সালাম দেওয়ার পরে তার রক্তপূর্ণ বক্তব্যে প্রবেশ করলো। তখন আকাশ বলতে থাকে, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে বেকারত্ব এবং নারীর নিরাপত্তা। এই 2টা বিষয়ে আমাদের দেশে যুগের পর যুগ সমস্যা লেগেই আছে। বেকারত্ব কিভাবে দূর করা যায় সেটা আমি খুব ভালোভাবেই জানি, কারণ এটা আমি নিজে কষ্টটা বুঝেছি। তো বেকারত্ব দূরীকরণে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো রাষ্ট্রের সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটানো এবং তাত্ত্বিক গবেষণার জন্য ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগবন্ধ পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশে 400 নারী এবং 815টি শিশু ধর্ষণের অভিযোগ মামলা হয় 2018 সালে। শিশু ধর্ষণের মামলা ছিল 727টি এবং নারী ধর্ষণের মামলা ছিল 3900টি। পুলিশের হিসাব বলছে গত বছর ধর্ষণের কারণে 12 শিশু এবং 26 জন নারী মারা যান। 2018 সালে এই সংখ্যা ছিল 21 নারী ও 14 শিশু। দেশের মধ্যে মাফিয়াদের মধ্যে যেই যুদ্ধটা এতদিন ধরে চলছিল সেটা বন্ধ করা গিয়েছে। ওরা এখন অনেকটা ভয়ে ভয়ে আছে। আর জানা গিয়েছে 3টা মাফিয়া গ্রুপ এখন একটা মাফিয়া গ্রুপে পরিণত হয়েছে। আর তাই আপনাদের সাধারণ মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে, আপনারা নিজেদেরকে সেভ করে রাখবেন আর আমাকে সহযোগিতা করবেন। আর প্রশাসন আরও বেশি তৎপর হওয়া লাগবে। তোমরা আরও বেশি তৎপর হও, আর কোনো প্রকার কাউকে ছাড় দেওয়া যাবে না। এভাবে আকাশ অনেক বক্তব্য দিতে লাগলো। আর বক্তব্য দেওয়া শেষ করে সেতু উদ্বোধন করলো। আর সেতু উদ্বোধন করার পরে এই সেতু দুটো 2টা শহরকে একসাথে মিলিয়ে দিয়েছে। মানুষের ভোগান্তি অনেকটা কম গেছে শুধুমাত্র এই সেতুর জন্য। সবাই অনেক খুশি, আকাশও বেশ খুশি মানুষের খুশি দেখে, কারণ আকাশ মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে, এটাই অনেক বেশি। আর কিছু তখনই দেখতে পারলো একটা অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে
পার হচ্ছে, আর সেখানেই লাইভ চলছে সাংবাদিকদের। তখনই তাড়াতাড়ি করে আকাশ নিচু থেকে সমস্ত ভিড় ঠেলে সবাইকে সাইড করে দেয়। আর সবাইকে সাইড করে দেওয়ার পরে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে চলে গেল। আর এই নিউজটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল। প্রধানমন্ত্রী নিচে ভিড় ঠেলে দিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দিয়েছে। তারপরে সন্ধ্যাবেলায় আকাশ গাড়িতে উঠে পড়ল, আর গাড়িতে উঠে পড়ার পরে সে বাসায় ফিরতে লাগলো। ওদিকে সমস্ত এমপি মন্ত্রীর যত নেতারা রয়েছে সবার মাথা নাড়া দিয়ে উঠল, কারণ আকাশের কাছে কোনো তথ্য পেলে আকাশ তাদেরকে কি করবে সেটা আকাশ নিজেও জানে না। কারণ দায়িত্বের জন্য আকাশ এমনকি মেরে ফেলতে পারে, কিন্তু যে দায়িত্ব রক্ষা করবে না। কিন্তু সাধারণ মানুষের চোখে আকাশ একটা অন্যরকম নাম। সাধারণ মানুষ আকাশকে অনেক পছন্দ করে ফেলেছে এবং নেতাদের কাছে আকাশ একটা আতঙ্কের নাম। আর এভাবেই বেশ কয়েকটা পার হয়ে গেল। আকাশ বাসায় ফিরল। বাসায় ফেরার পরে সে তার মায়ের রুমে চলে আসলো। তার মা তারই বক্তব্যগুলো শুনছিল, আর তখন আকাশ গিয়ে তার মায়ের পাশে বসে পড়ল। বসে পড়ার পরে তখন তার মা তাকে বলতে লাগলো, তুই মেয়েটাকে এতটা প্রোটেক্ট করছিস কেন বলতো? আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না। আর মেয়েটাকে এত কিসের জন্য, মেয়েটাকে এত প্রোটেক্ট করে রাখছিস? মা, তুমি আমাকে বলেছিলে না যে তোমার একটা বৌমা প্রয়োজন? সেই বৌমা খুঁজতে খুঁজতেই তো আমি হাসপাতাল পর্যন্ত পৌঁছে গিয়েছি। এটাই তোমার বৌমা। তারপর এভাবে আকাশ তার মায়ের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলল। আর কথা বলার পরে আকাশ তাড়াতাড়ি করে তার রুমে চলে আসে। আর রুমে আসার পরে সে ফারিয়াকে কল দিল। আর ফারিয়াকে কল দেওয়ার পরে ফারিয়া কলটা রিসিভ করলো। আর রিসিভ করার পরে পাশ থেকে কিছুটা অভিমানী কণ্ঠে আকাশকে বলতে থাকে, নিজে আমাকে রেখে হাসপাতালে গিয়ে তো পরে তো আর একবারও খোঁজ নিতে আসেন, শুধু তো আছেন বক্তব্য দিতে, মিটিং মিছিল এসব নিয়ে। একেবারেই আমার দিকে তাকানোর প্রয়োজন মনে হয়নি। আমি তো অনেক শোকে আছি, সেই জন্য আর কি তোমার খোঁজ খবর নেইনি এমনভাবে বলছো। তোমাকে মনে হয় কালকে রিলিজ দিয়ে দেবে, বুঝতে পেরেছো? আর বাসায় যাওয়ার পরে একদম কোনো ভারী কাজ করা চলবে না, কোনো রিপোর্ট করা চলবে না। তুমি ঠিক 15 দিন রেস্ট নেবে, তারপর তোমার যা করার করবে, বুঝতে পেরেছো? তা আপনি আমাকে এত কিছু করতে বলছেন কেন? বা আপনার কেন এত কথা শুনবো বলেন তো? তার মানে আমার জন্য আপনার অনেক 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 চিন্তা হয়, তাই না? আমি মোটেও তোমাকে নিয়ে চিন্তা করছি না। তুমি আমার অপারেশনে গিয়েছিলে, সেখানে তুমি গুলি খেয়েছো, আর সেই জন্য আমি তোমার খোঁজ খবর নিয়েছি। এটা ছাড়া আর কোনো কিছুই না, বুঝতে পেরেছো? তখন ফারিয়া কিছুটা অভিমান করে কলটা কেটে দেয়। আর কলটা কেটে দেওয়ার পরেই আকাশ আবার কল দিতে থাকে, কিন্তু ফারিয়া ফোনটা বন্ধ করে ফেলে। আকাশ বুঝতে পারলো কেন ফারিয়া ফোনটা বন্ধ করে দিয়েছে, কিন্তু এদিকে আকাশের অবস্থা অনেক হাস্যকর। আকাশ নিজে এক মতন করে হেসেই যাচ্ছে ফারিয়ার কাণ্ড দেখে। ফারিয়া তাকে যে ভালোবেসে ফেলেছে এটারই প্রমাণ পেল মাত্র। আকাশ তখনই আকাশের মোবাইলটা বেজে উঠল আর ফোনটা রিসিভ করলো। আর ওপাশ থেকে তখন একজন বলতে লাগলো, স্যার, সকল মাফিয়া ঢাকার বিভিন্ন জায়গার মধ্যে কালকে ব্লাস্ট করবে ঠিক 10টার সময়। আমি 2টা মাফিয়াকে ধরেছিলাম, ওদের কাছ থেকে আমি জানতে পারলাম ওরা এটা নিয়েই সবাই মিটিং করেছিল। সে সময় 2জনকে ধরতে পারলেও বাকিরা তো পালিয়ে গেছে। এখন বাকিরা এটা প্ল্যান করেছে। শোনো, আমি কি বলছি, প্রতিটা জায়গার মধ্যে প্রতিটা মোড়ে মোড়ে তুমি বোম ডিসপোজাল ইউনিটদের গাড়িটা রেখে দেবে। আর গাড়িটা রেখে দেওয়ার মূল কারণ হচ্ছে এই গাড়িটা দিয়ে বোম ডিফিউজ করা যাবে। আর বোম খুঁজে বের করার পরে সেগুলো বোম ডিসপ্লে ইউনিটকে ডিফিউজ করতে বলবে। আর কাজটা আজকে রাতে মনে হয় হতে পারে। আর আজকে রাতে যে সন্দেহজনক লোককে দেখবে তাকেই অ্যারেস্ট করবে, এবং কোনো কিছু জানতে পারলে সোজা ক্রস ফায়ার করে দেবে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, আমি তাহলে সব জায়গায় ফোন করে বলে দিচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওদেরকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো। আর ওদের কাছ থেকে বাকিরাও কোথায় আছে সেটাও জানতে পারবো। তখন আকাশ কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে আকাশের মোবাইলে আরেকটা তথ্য আসে। আর তথ্যটা হলো বিদেশি মাফিয়াদের সাহায্য নিচ্ছে এই দেশের মাফিয়াগুলো, আর সেই কারণে অনেকটা বিপদের সম্মুখীন হচ্ছে তার এই দেশ।
আকাশ তখন পাশে বিদেশি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলল, আর বেশ অনেকক্ষণ ভিডিও কনফারেন্সে কথা বলার পরে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো। সিদ্ধান্তটা হলো তাদের দেশের মধ্যে যেহেতু মাফিয়াগুলো রয়েছে, তারা কোনোভাবেই বাংলাদেশকে সহায়তা করতে পারবেন না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পার্শ্ববর্তী দেশের সরকার। পার্শ্ববর্তী দেশের সরকার আকাশ সম্পর্কে বেশ ভালোভাবেই জানে। আকাশ কি করতে পারে না করতে পারে, আকাশের ক্ষমতা কতটুকু। আকাশ চাইলে এই মুহূর্তের মধ্যে মাফিয়াদেরকে শেষ করে দিতে পারে, কিন্তু সেটা করলে অনেক সমস্যা হয়ে যাবে, সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ তার এটাও মনে রাখতে হবে সে একটি দেশের প্রধানমন্ত্রী এবং আইন দিয়েই সবাইকে শেষ করাতে হবে। আর যদি দেশের আইন না থাকতো তাহলে এসব মাফিয়াদেরকে শেষ করা আর ওদেরকে শেষ করতে পারলেই দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। এর আগ দেশের মধ্যে কখনোই শান্তি ফিরে আসবে না। আকাশ একটা প্ল্যান তৈরি করলো। সেই প্ল্যান অনুযায়ী তার সঙ্গে যারা ছিল সবাইকে জানিয়ে দিল এবং আকাশের প্ল্যান মোতাবেক সবাই কাজ করতে লাগলো। আকাশ বাসা থেকে বের হয়ে যায় রাত 11টার দিকে, আর 11টার দিকে বের হয়ে একটা ছদ্মবেশ নিল। দেখতে পুরো খ্যাতের মতো লাগছে। আকাশ রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিল, আর তখনই দেখতে পেল একটা কালো গাড়ির সামনেই থেমে গেল। থেমে যাওয়ার পরে সেই কালো গাড়ি থেকে একটা বক্স সহ একটা ছেলে নেমে পড়ল, আর নেমে পড়ার পরে সেই বক্সটা একটু আড়ালে রেখে দিল। আর রেখে দেওয়ার পরে আকাশ তখনই মাইক্রোফোনে সবাইকে এই বক্সটার কথা বলল, আর তখনই গাড়িটার মধ্যে ছেলেটা উঠে পড়ল। আর উঠে পড়ার পরেই আকাশ যখন গাড়িটার পেছনে দৌড়তে শুরু করলো, আর আকাশের দৌড়ানো দেখে আকাশের গাড়িগুলো তার পিছনে আসতে লাগলো। আর কিছুক্ষণ দৌড়ানোর পরে আকাশ গাড়িতে উঠে পড়ল, আর গাড়িটা সেই গাড়িগুলোকে ফলো করছে। রাস্তা দিয়ে দ্রুত গতিতে দুইটা গাড়ি এগিয়ে চলেছে। সামনের গাড়িটা পিছনের গাড়িকে গুলি করছে, কিন্তু যেহেতু আকাশের ডিউটি বুলেট, তাই কোনো সমস্যাই হচ্ছে না। আকাশ তখন তার নিচের দুইটা পিস্তল বের করে ওদের গাড়ির চাকার মধ্যে গুলি করলো। তার সঙ্গে সঙ্গে গাড়ির চাকা ব্লাস্ট হয়, আর ব্লাস্ট হওয়ার পরে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। আর গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে আকাশ সহ সবাই নেমে পড়ল। তারপর আকাশ গাড়ির কাছে গিয়ে গাড়ি থেকে ওদেরকে বের করলো, আর বের করার পরে আকাশ নিজেই সবাইকে মারতে থাকে। আর আকাশ মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে। আর আকাশের মায়ের দেখে সবাই অনেকটা ভয় পেয়ে যায়, কারণ আকাশকে এইভাবে রাগ দিয়ে ওরা কখনোই দেখেনি। দেখবেই বা কী করে, আকাশ তো প্রধানমন্ত্রী, আগে সে একজন কমান্ডো ছিল এবং কমান্ডোদের হেড। ওখান থেকে তখন একটা ছেলে আকাশকে বলতে লাগলো, স্যার, আমাকে ছেড়ে দিন। আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি শুধু সেটাই পালন করেছি। ওরা আমাকে বলেছিল এই বক্সটা এই জায়গায় ফেলে আসার জন্য, আমি সেটাই করেছি। আমি ওদের সম্পর্কে কোনো কিছুই জানি না। সত্যি সত্যি বল, না হলে কিন্তু তোকে আমি এইভাবেই মেরে ফেলবো। আর তুই মারা গেলে কিন্তু ওদের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, যা হবার তোরই হবে। স্যার, আমি সব কিছুই বলে দিচ্ছি যতটুকু জানি, তবুও স্যার আমাকে মারবেন না। আমি লোভে পড়ে এসব কাজ করেছি, আর না হলে এগুলো করতাম না স্যার। ওরা এখন গাজীপুরের ঘন জঙ্গলে রয়েছে, আর এখানে বাকি 3 জন মাফিয়াকে সহজেই পেয়ে যাবেন। ওরা এখানে একসাথে রয়েছে। আমি এটা ছাড়া আর কোনো কিছুই জানি না। আমাকে একটা ছেলে এসে বলল এটা করার জন্য, আর কিছু টাকা দিল, এটাই কাজ। তবে আমি এছাড়াও আরও কয়েকটা কাজ করেছিলাম এবং তাদের সঙ্গে দেখা করেছিলাম, সেজন্য আমি জায়গাটা চিনি। আকাশ তখনই গুলি করে ছেলে দুইটাকে মেরে ফেললো। আর মেরে ফেলার পরে আকাশ তখন তার গাড়িটা ঘোরাতে বলল। আর আকাশ ফিরে যাচ্ছে দেখে সবাই কিছুটা অবাক হয়ে যায়। আর আকাশ তখন ওদেরকে বলতে শুরু করলো, এই বক্সটা যে জায়গার মধ্যে রাখা হয়েছিল সেখানেই রেখে দাও, এবং আশেপাশে যত লোকজন আছে সবাইকে সরিয়ে নাও, বুঝতে পেরেছো? আর এই প্লাসটা যেন কালকে সঠিক সময়ে হয়ে যায়, এবং এটাও মনে রাখবে সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়। আকাশের এই সিদ্ধান্তে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ আকাশ এটা কি বলছে সবার মাথার উপর দিয়ে গিয়েছে। আর যেহেতু প্রধানমন্ত্রী এই কথা বলেছে, কথা তো রাখতেই হবে, কথা শুনতে হবে, সেজন্য সবাই সেটাই করলো। আর আকাশ গাড়ি দিয়ে সরাসরি বাসায় চলে আসে। আর এভাবেই পার হয়ে যায় বেশ কয়েকটা দিন।
আর এটা দেখে মিডিয়া সাংবাদিকরা অনেক কিছুই বলতে শুরু করে দিয়েছে, কিন্তু আকাশের অন্য একটা প্ল্যান আছে। সেই প্ল্যান নিয়ে মধ্যে সবাইকে ঘায়েল করে ফেলতে পারে। যদিও সাধারণ মানুষের এখন তেমন একটা ক্ষতি হয়নি, ব্লাস্ট করার পরে সমস্ত জায়গার মধ্যে ব্লাস্ট করিয়ে যাচ্ছে, কিন্তু এদিকে সাধারণ মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। সাধারণ মানুষকে প্রোটেক্ট দিয়ে রাখছে আকাশ চৌধুরী। আর তখন আইনমন্ত্রী মিটিংয়ের মধ্যে আকাশকে বলতে শুরু করলো, স্যার, আপনার মাথার মধ্যে কি প্ল্যান আছে সেটা যদি আমাদেরকে বলতেন তাহলে আমাদের কাজে একটু সুবিধা হতো বুঝতে। মাফিয়ারা বড় বড় শপিং মলে টার্গেট করছে। সময় সুযোগের অপেক্ষায় থাকবে এবং আমার কিছু কমান্ডো লাগবে। আর মিডিয়াদেরকে একটা খবর প্রচার করা হবে যে প্রধানমন্ত্রী দেশের কোনো একটা কাজের জন্য সুইজারল্যান্ড গিয়েছে, সেখানে ওনার 3 দিন থাকার কথা আছে এবং সেখান থেকে জাতিসংঘে বক্তব্য রাখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই খবরটা আজকেই ছড়িয়ে দেওয়ার প্রয়োজন এবং সেটা আপনারা করবেন। আকাশ চৌধুরী ইজ ব্যাক, আর্মি কমান্ডো। স্যার, আপনি কি করতে যাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি। আমাকে আর কোনো কিছু বোঝাতে হবে না স্যার, আমি আপনার মতো করেই মিডিয়াকে বলে দিচ্ছি। তখনই তাড়াতাড়ি করে আকাশ মিটিং শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ল আর সেখান থেকে সোজা ফারিয়ার কাছে চলে আসলো। আর ফারিয়ার বাসায় আসার পরে ফারিয়ার তাকে দেখে চিনতে পারছে না, কারণ সে ছদ্মবেশে এসেছে। আর ফারিয়া যখন চিৎকার দিতে যাবে তখনই আকাশ তার মুখটা চেপে ধরল। আর মুখটা চেপে ধরার পরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে শুরু করলো, এখানে অন্য কারো আসার কোনো দরকার নেই এবং প্রয়োজন নেই। আমার দরকার আছে, সেই জন্য আমি তোমার কাছে এসেছি। আর তুমি যেহেতু আমাকে চিনতে পারোনি, তার মানে আমাকে এই পোশাকে কেউই চিনতে পারবে না। দেশের মানুষ তো মনে করে তুমি অনেক বড়, কিন্তু তোমার মতো মানুষ দ্বিতীয়টা হয় না। কিন্তু তোমার মনে যে লুচু লুচু ভাব সেটা তো আর সবাই জানে না, এটা তো একমাত্র আমিই জানি। তো আমার মনে লুচু লুচু ভাব এটা কে তৈরি করেছে শুনি? এটা তো তুমি নিজেই তৈরি করেছো, তাই না? আর আমার মতো লুচু তোমার মতো শয়তান মেয়েকেই তো ভালোবাসবে, তাই না? আর আমার এই ব্যাপারটা শুধুমাত্র তুমিই জানবে। তুমি আরো কত কি জানবে। এত জানার এত বোঝার কোনো সব নেই আমার। তুমি কেন এখানে এসেছো সেটা বলো। আমি তো তোমার কেউ না, তাহলে তুমি কেন আমার এখানে এসেছো? আমি অসুস্থ, তুমি ছেড়ে দাও আর এখান থেকে ভাগ। আমি যদি চলে যাই তাহলে তুমি মা হবে কি করে, হ্যাঁ? আর আজকে তোমাকে মা বানিয়ে তারপরে আমি এখান থেকে যাব আর শাশুড়ি মাকে বলবো যে মা, আপনার মেয়েকে আমি সেবা করছি। শয়তান ছেলে, পচা ছেলে, লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নেই তোমার। এখন আমাকে ছেড়ে দাও। মা আসবে যে কোনো সময়, আর তোমাকে ঢুকতে দিয়েছে কেন? হ্যাঁ, আমি বলে তো তোমাকে জীবনেও ঢুকতে দিতাম। আমাকে ঢুকতে দিতে না, ভালো কথা। তা আপনি কি অনেক বেশি রাগ করে আছেন আমার উপর? আর আমাকে ঢুকতে না দিলে তোমাকে আমি আদরটা করব কি করে? আর আদর না করলে তুমি মা হতে পারবে না। দেখো, একটার সঙ্গে একটা কেমনভাবে কানেকশন লেগে আছে। এইসব কানেকশনের কোনো দরকার নেই। তুমি এখন এখান থেকে বের হয়ে যাও। আর তোমার সঙ্গে সিকিউরিটি গার্ডগুলো করে ওরা যেভাবে তোমার মতো চোখের মতো লেগে আছে না, মাগো, আমার উপরে মেজাজ খারাপ হয়ে যায়। তুমি তো আর দেশের প্রধানমন্ত্রী নাও, তুমি এটার কি করে বুঝবে? হ্যাঁ, আমার কত কিছু সামলানো লাগে, তো এটা তুমি জানো কতটা প্যারার মধ্যে থাকতে হয়? তবুও যে আমি তোমাকে সময় দিচ্ছি, এটাই তোমার 7 জন্মের ভাগ্য। আমি তোমাকে বলেছিলাম যে তুমি কখনোই পাঞ্জাবি পায়জামা আর মুজিব কোট পরে কখনোই বক্তব্য দেবে না। মেয়েগুলো তোমার দিকে কেমন ভাবে তাকিয়েছিল সেটা জানো? তুমি এই জন্যই বলছি তোমাকে আর কোনো বক্তব্য দেওয়া লাগবে না। আমি দেশের প্রধানমন্ত্রী, ওরা আমার দিকে তাকিয়ে থাকবে না তো কার দিকে তাকিয়ে থাকবে বলো তো? আর যেহেতু আমি অবিবাহিত, সে কারণে সবাই আমার উপরে ক্রাশ খেয়ে আছে। এটা তো ভালো কথা। যেহেতু তোমার উপরে ওরা ক্রাশ খেয়ে গেছে, তাহলে আমার কাছে তুমি কেন এসেছো? যাও, ওদের কাছেই যাও। আমার কাছে তো আসার কোনো প্রয়োজন নেই। যাও যাও এখান থেকে। তোমার এসব ফাইজলামো কথাবার্তা আমার একদমই ভালো লাগছে না। একদমই তোমার উপর না আমার অনেক রেগে আছে আমি। আজকে রাতে আমি বড় একটা অপারেশনে যাব, সকল মাফিয়াদেরকে শেষ করার জন্য। জানি না আমি নিজে বেঁচে থাকতে পারবো কিনা, কারণ আমি তো 7 দিনের প্রধানমন্ত্রী হয়েছিলাম। কথা দিয়েছিলাম যদি ওদেরকে শেষ করতে পারি তাহলেই আমি পুরো 5 বছরের জন্য স্থায়িত্ব পাবো।
কিন্তু যদি ওদেরকে না শেষ করতে পারি 7 দিনের মধ্যে, তাহলে আমি আমার জায়গা থেকে রিজাইন নেব। কিসব আবল তাবল কথা বলছো? তুমি ছাড়া আমার জীবনে কে আছে? তুমি যদি সাধারণ কেউ হয়ে যাও, তবুও আমি তোমাকেই ভালোবাসবো। আমার এইসব কোনো কিচ্ছুই চাই না। এইসব পাওয়া, টাকা পয়সা কোনো কিছুই চাই না, কারণ আমি ওই রকম মেয়ে নই। আমি তোমার পাশে থাকতে চাই। তুমি না থাকলে এসব দিয়ে কি করবো আমি? এই কারণেই তো আমি আপনাকে ঠিক এতটা ভালোবাসি, বুঝতে পেরেছেন ম্যাডাম? এখন আমি চাই তুমি খাবার খেয়ে নিও, আর ঠিকমতো ওষুধ খাবে কিন্তু। আর দোয়া করো যেন আমি তোমার হয়ে ফিরে আসতে পারি, এদেশের মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারি। শুধু আমি নয়, পুরো দেশের মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। তুমি ভালো কিছুই করবে, ওদেরকে নিজের হাতে শাস্তি দিবে। তুমি আবার আমাদের মাঝে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। তারপর আকাশ ফারিয়াকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে। আর ফারিয়াকে বিদায় দেওয়ার সময় ফারিয়া দুচোখ ভরে কান্না করছিল। আর আকাশে বাসায় চলে আসে, আর বাসায় আসার পরে এসে তার নিজেকে প্রস্তুত করে নেয়। আর রাত 11টা থেকে এসে বাসা থেকে বের হয়। কেউই জানে না যে আকাশ এখন অপারেশনে যাচ্ছে। পুরো দেশ জেনে গেছে আকাশ সুইজারল্যান্ড গিয়েছে অন্য একটা কাজে, এবং আসার পরে সে অপারেশনে যাবে এরকমটাই মিডিয়াকে বলা হয়েছে। আকাশ বাসা থেকে বেরিয়ে তার গাড়ির মধ্যে উঠে পড়ল। আর গাড়িতে ওঠার পরে এই গাড়িটা দ্রুত গতিতে সামনে এগিয়ে গেল। আর এগিয়ে যাওয়ার পরেই সামনে আরও কয়েকটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখল। আর আকাশ এখানে নেমে পড়ল। আকাশের সামনে প্রায় 200 জনের মতো কমান্ডো রয়েছে এবং র্যাব, বিজেপি, পুলিশ সবাই রয়েছে। আকাশ সবার সঙ্গে এই কথা বলল, আর কথা বলার পরে আকাশের প্ল্যান মতো সবাই চলে গেল। আর আকাশ গাড়িতে করে এসেই গাজীপুরের জঙ্গলে চলে আসলো। আর গাজীপুরের জঙ্গলে আসার আগেই গাড়িটা রেখে এসে তার টিম সহ নিয়ে হাঁটতে শুরু করলো। আর হাঁটতে হাঁটতে জঙ্গলটা ভিতরে চলে আসলো। আর ভিতরে আসার পরে সবাইকে বলল চারিদিক থেকে ঘিরে ফেলার জন্যে। আর আকাশের কথা অনুযায়ী চারিদিক থেকে পুরো জঙ্গলটাকে ঘিরে ফেললো। সবাই পুরো জঙ্গলটাকে ঘিরে ফেলার পরে তখনই আকাশ ক্ষেতের মতো ছদ্মবেশ ধারণ করলো। আর সে সামনে হাঁটতে লাগলো। আর তখনই কয়েকটা ছেলে এসে আকাশকে ধরে ভিতরে নিয়ে গেল। আর ভিতরে নিয়ে যাওয়ার পরে একে একে মাফিয়ারা আকাশকে প্রশ্ন করতে লাগলো। কে রে, তুই কে? তুই এখানে কিভাবে এসেছিস? সত্যি করে বল, না হলে কিন্তু আমরা তোকে মেরে ফেলবো। এমনিতেই আমরা অনেক ঝামেলার মধ্যে আছি। ভাই আমি তো কিছুই করিনি। আমি এদিক দিয়েই চলাফেরা করি, কিন্তু হঠাৎ করেই আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আর আপনার লোকেরা তো আমাকে এখানে ধরে নিয়ে এসেছে। আরে বোকা ছেলে, ও নিজে আকাশ চৌধুরী। ও ছদ্মবেশ ধারণ করে এখানে এসেছে, আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আকাশের সব লোকজন, সকল কমান্ডো, সেনাবাহিনী, পুলিশ আমাদেরকে ঘিরে ফেলেছে। সবাই প্রস্তুত হয়ে নে, আর একে মার। তখনই আকাশকে সবাই মারতে আসলো। আকাশ চুপচাপ মার খেয়ে যাচ্ছে। আর তখনই আকাশ মাইক্রোফোনে বলল চারিদিক থেকে গোলাগুলি করার জন্য। আর আকাশের কথায় চারিদিক থেকে গুলি করতে লাগলো। আর আকাশও সবাইকে এদিকে গুলি করতে লাগলো। তুমুলভাবে গোলাগুলি চলছে। আর গোলাগুলির মধ্যে মাফিয়াদের যত লোকজন আছে সবাই মারা যাচ্ছে। এদিকে কিছু কিছু পুলিশও মারা গেছে, সেখানে নিহত হয়ে গেছে। আকাশের কমান্ডো স্টাইলে সবাইকে মেরে ফেলছে। পাখির মতো ঝাঁকে ঝাঁকে এসে গুলি লাগছে মাফিয়াদের লোকদের উপর। আর এভাবে প্রায় 30 মিনিট করে চলার পরে আকাশ রাকিব এবং ওই মাফিয়া ছেলেটাকে ধরলো। ওরা দুজনে হলো লিডার, আর বাকিগুলোকে মেরে ফেলেছে। আর ধরার পরে তখন রাকিব আকাশের উদ্দেশ্যে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি অনেক বেশি ভুল করেছি। আমি আর কখনোই এমন দেশের মধ্যে ঠান্ডা চালাবো না। আমি বিদেশে চলে যাব। তোকে ক্ষমা করব এটা তুই ভাবলে কি করে? তুই দেশের মধ্যে জঙ্গিবাদ তৈরি করেছিস, দেশের মধ্যে কতদিন ধরে তাণ্ডব চালাচ্ছিস, যেটা বলার মতো নয়। আগের প্রধানমন্ত্রীকে খুন করেছিস। তুই কি মনে করেছিস সবাই তোর কথা মতো চলবে? তুই আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বেশি ভুল করেছি। আমি জানি আমি অনেক সাধারণ মানুষের ক্ষতি করেছি। আমি অনেকগুলো মেয়েকে পাচার করেছি, বিদেশে ওদের কিডনি নিয়ে ব্যবসা করেছি, অনেক খারাপ কাজ করেছি। আমি সব কিছু স্বীকার করছি, আমাকে ছেড়ে দে। তবে একটা জিনিস জানিস কি তুই?
দেশের মধ্যে এমন তাণ্ডব চালাচ্ছিস, এবং আমি ভাগ্যক্রমে প্রধানমন্ত্রী বডিগার্ড ছিলাম, এবং পার্লামেন্ট মধ্যে একদিন তোর ব্যাপারে বলেছিলাম। আর যখন প্রধানমন্ত্রী রেগে গিয়ে আমাকে বলেছিল 7 দিনের মধ্যে তোকে ধরে দিতে পারলে আমি এই দেশের প্রধানমন্ত্রী হব, এবং সে অনুযায়ী আমি শপথ গ্রহণ করে দায়িত্বটা পেয়েছিলাম। দেখ আমার কথা কিভাবে পূরণ হয়ে গেল। আর তুই ওনাকেও খুন করে দিয়েছিস, আর আমি হলাম দেশের 3য় প্রধানমন্ত্রী, তাও আবার মাত্র 26 বছর বয়সে। তুই আমার সমস্ত জায়গার মধ্যে হামলা দিয়েছিস। আমার রাঙ্গামাটিতে ওই মিটিংটার মধ্যে হামলা দিয়ে আমার অনেক অনেক লোকজনকে ক্ষতি করেছিস, তবু আমি তোকে কোনো কিছু বলিনি। তোর মতো মাফিয়া আর তোর মতো খারাপ লোক আমাকে কি বলবে? হ্যাঁ, তোকে শেষ করার জন্যই আমি এখানে এসেছি, এবং তোকে যদি আমি এখন সাধারণ মানুষের কাছেও ছেড়ে দেই না, ওরা তোকে থাপ্পড় দিতে দিতেই মেরে ফেলবে। তখনই আকাশ তাকে গুলি করে দেয়, আর গুলি করে দেওয়ার পরে লাশগুলোকে সেখানেই গোডাউনের মধ্যে পুড়িয়ে দেয়। আর পুড়িয়ে দেওয়ার পরে আকাশ যখন বের হয়ে চলে আসে, আর বের হবার পরে তার সামনে সকল সাংবাদিক দাঁড়িয়ে পড়ল, আর সেখানে ফারিয়া রয়েছে। ফারিয়া মিটিমিটি করে আসছে, আর সবাই একে একে করে প্রশ্ন করছে, আর আকাশ সেগুলো প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। আর তখন মিডিয়ার সামনে আকাশ বলতে লাগলো, আপনাদেরকে আমি হয়তো একটা বিষয় নিয়ে অনেক লুকিয়েছিলাম। আমি একটা মেয়েকে ভালোবাসি, এবং তাকেই আগামীকালকে বিয়ে করব। আপনারা সবাই আমন্ত্রিত, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন জীবনে অনেক সুখী হতে পারি। আর যাকে বিয়ে করছে তাকে আপনারা মোটামুটি সবাই চিনেন, ক্রাইম রিপোর্টার ফারিয়া আফরিন। একদিকে সকল মাফিয়ারা শেষ হয়ে গেছে দেশের মধ্যে, এখন শান্তি বিরাজ করছে, আর একদিকে প্রধানমন্ত্রী বিয়ে, এটা নিয়ে চারিদিকে অনেক খুশি চলছে। দেশের মধ্যে কেমন যেন একটা অন্যরকম শান্তি পরিবেশ বিরাজ করছে, এবং দেশের মানুষের চোখে আকাশ সুন্দরী অন্যরকম একটা মানুষ হয়ে উঠেছে। আকাশকে ছাড়া এখন কোনো কিছুই হচ্ছে না, সমস্ত কিছু আকাশকে ঘিরেই আগামীকাল থেকে দুমদাম করে হয়ে গেল। আর আকাশ এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। বাসর ঘরে দাঁড়িয়ে থাকার পরে আকাশের একটা ফোন আসলো। আকাশ মোবাইলে কথা বলতে লাগলো, এবং আশেপাশের যত দেশ রয়েছে সকল প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানাতে শুরু করলো। একে তো নতুন বিয়ে করেছে, আর আবার সকল মাফিয়াদেরকে শেষ করে দিয়েছে আকাশ নিজে। এজন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় মানুষরা তাকে কল দিতে থাকে, আর এভাবে আকাশ কথা বলতে থাকে। আর একদিকে ফারিয়া তার জন্য ওয়েট করছিল বাসর ঘরে, আর সহ্য করতে না পেরে সে নিজেই দরজা খুলে দেখতে পেল দরজার সামনে আকাশ মোবাইলে কথা বলছে। আর ফারিয়া তখন আকাশকে টেনে ভিতরে নিয়ে আসলো। তার ভিতরে নিয়ে আসার সময় আকাশের সঙ্গে যারা ছিল সাদ্দাম আরও কয়েকজন, ওরা বিষয়টা দেখে হাসতে শুরু করলো। ফারিয়া আকাশকে রুমে রেখে সে আবারও বাহিরে চলে যায়, আর আকাশের মায়ের কাছ থেকে দুধের গ্লাস নিয়ে আবারও সে বাসর ঘরে প্রবেশ করলো। আর প্রবেশ করার পরে আকাশ তার কাজ দেখে হেসেই যাচ্ছে। আর তখন ফাজলামো করে আকাশ বলতে লাগলো, আমি তো সবসময় শুনে এসেছি জামাইরা তার বউয়ের জন্য দুধ নিয়ে আসে, আর সেখানে কিনা তুমি মায়ের কাছ থেকে দুধের গ্লাস নিয়ে আসলে। যাক, ভালো কথা। একদম তুমি আমার দিকে তাকিয়ে এইসব কথা বলবে না, হাসবে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমার দিকে আমি এমনিতে রেগে আছি। তুমি আমাকে বসিয়ে রেখে তুমি ফোনে কথা বলছো সবার সাথে। ফোনটা বন্ধ করো এখনই। আরে তুমি কি শুরু করে দিয়েছো? আমি দেশের প্রাইম মিনিস্টার, এটা তোমার বুঝতে হবে। অনেকেই আমাকে অভিনন্দন জানানোর জন্য কল দিচ্ছে, আর ওদের সঙ্গে কথা না বললে তো ওরা কি মনে করবে? আমি তোমার কথা বলে বের করছি। দুধের গ্লাসটা খেয়ে শেষ করো, তারপরে তোমার কি করা লাগে সেটা আমি তোমাকে বোঝাবো। আমার মনে হচ্ছে তাহলে ক্রাইম রিপোর্টারকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। এর চেয়ে ভালো অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করলে হয়তো ভালো হতো। আর তাছাড়া বিদেশি মেয়েরা তো আমার জন্য অনেক পাগল।
আকাশ তখন এসব বলতে বলতে দুধ খেয়ে নেয়, আর খেয়ে নেওয়ার পরে তখনই ফারিয়া তার উপর ঝাঁপিয়ে পড়ল। আকাশও হাসতে শুরু করলো, আর আকাশের হাসি দেখে ফারিয়া আরও রেগে যায়। আর রেগে যাওয়ার পরেই সে বারান্দায় চলে আসে। বারান্দায় আসার পরে আকাশ পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরার পরে ফারিয়ার ঠোঁটজোড়া দখল করে নেয়, আর 5 মিনিট পর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তখন ফারিয়া বলতে শুরু করলো, অন্য মেয়েদেরকে তোমার বিয়ে করা খুব শখ, তাই না? আগে আমাকে গলা টিপে মেরে ফেলবে, তারপর ও অন্য কাউকে বিয়ে করতে যাবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কখনোই এমন কথা বলবো না। এবারের মতো ক্ষমা করে দাও। আর চলো, তোমাকে মা বানানোর চেষ্টা করি, কারণ এটাই হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা মিশন। এই মিশনে তো আমাকে সাকসেসফুল হতেই হবে। আকাশ কোলে করে নিয়ে ফারিয়াকে বিছানায় শুইয়ে দেয়। শুইয়ে দেওয়ার পরে তারা দুজনে মিলে হারিয়ে যায় এক অজানা গল্পে। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।